সমস্ত ক্লাস 8 বা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা। তো তোরা দেখ, তোরা আমাকে বলেছিলিস যে স্যার আমাদের একটা যে ফাইনাল মডেল ট্যাক্স অ্যাক্টিভিটি আছে তো সেটা বানিয়ে দিতে। তো দেখ তোদের জন্য মূলত এখানে তো শর্ট কোশ্চেন তোরা সব ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবি। যেটা তোরা এখান থেকে মূলত এখান থেকে যেটা তোরা করণীয় বা তোরা করবি, এখান থেকে একটা কি লং কোশ্চেনের ফরম্যাট তোরা খাতাটা রিপ্রেজেন্ট করবি। কারণ বুঝতে পারছিস যেহেতু তোদের মডেল ট্যাক্স অ্যাক্টিভিটি জমা দিতে হবে, তো ও খাতাটা খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে। তো দেখ তোদের জন্য এমসিকিউগুলো আলোচনা করব, তার সঙ্গে 2 মার্কস কীভাবে লিখবি, 3 মার্কস কীভাবে লিখবি, তারপরে তোদের যে 5 মার্কসের কোশ্চেনগুলো আছে সেগুলো বা কীভাবে অ্যাটেন্ড করবি, সব আমি সুন্দর টিক্সের সাহায্যে আর খুব সুন্দর ছবি, প্রত্যেকটাতে ছবি কি দেওয়া যায় আর কিভাবে স্ট্রাকচারগুলো মেনটেন করবি সেগুলো দিয়ে তোদের পুরো ভিডিওটা বানানো হয়েছে। তো চল, আর তোরা তোদের যে বন্ধু বান্ধব আছে যারা মূলত অফলাইনে পড়িস তাদের আমি বলছি, আর তোদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার কর। কারণ তোদের সামনেই দেখ স্কুলে এটা কাজটা করতে দিয়েছে, বেশি দিন আর বাকি নেই। তো আমাকে শেষ মুহূর্তে তোরা দিয়েছিস, তবু আমি বানিয়ে দিলাম যাতে তোদের কাজটা সুন্দরভাবে তোরা রিপ্রেজেন্ট কর। কারণ দেখ সবাই যেটা মূলত ইউটিউবে আছে ওটাকেই সবাই কিন্তু লিখবে, আর ওটার ফরম্যাট যদি করিস কেউ কখনো সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে না, বুঝতে পারলি? তো চল আমরা আমাদের যে প্রথম কোশ্চেন আছে, দেখ তোদের মূলত কত 50 নাম্বারের কি এই মডেল ট্যাক্স অ্যাক্টিভিটিটা হবে। তো এখান থেকে দেখ আমাদের একের দাগে কতগুলো কোশ্চেন করতে হবে, 1:9, 1 থেকে 1 9টা করতে হবে 1 নম্বরে। তো দেখ আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো দেখ আমাদের 1.1 বা একের 1.1-এ কি আছে, দেখ ঠিক জোটটি নির্বাচন করো। কর দাগে অপশানটা দেখ কি আছে, অন্তঃকেন্দ্রমণ্ডল ও পদার্থের তরল অবস্থা। ক্ষয়ের দাগে দেখ বহিকেন্দ্রমণ্ডল ও পদার্থের ঘনত্ব সর্বাধিক। আর গর দাগে দেখ অ্যাস্টোনোস্ফিয়ার ও পরিচালন স্রোতের সৃষ্টি। আর ঘর দাগে দেখ ভূত্বক ও লোহা ও নিকেলের আধিক্য। তাহলে এর মধ্যে দেখ আমাদের মূলত কোন অপশানটা ঠিক হবে। দেখ যেহেতু এখানে দেখ সবকটি অপশানই কিন্তু কাছাকাছি আছে, তো তার মধ্যে দেখ আমাদের অপশান গর দাগে কি না অ্যাস্টোনোস্ফিয়ার যে আছে না, তার সঙ্গে কি আমাদের পরিচলন স্রোতের সৃষ্টি হয়। আর বাদবাকি জোড়গুলো সম্পূর্ণ ভুল আছে। তো চল আমরা তাহলে কি 1.2 মানে 1.2 দাগেটা দেখে নেবো। দেখ তো দেখ আমাদের যে দ্বিতীয় কোশ্চেনটা আছে, রকি ও আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে মহাসাগরীয় অপসারী পাত সীমানা বরাবর। তারপরে দেখ নেক্সট অপশান আছে মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। আর নেক্সট অপশান দেখ মহাদেশীয় অভিসারী পাত সীমানা বরাবর। আর নেক্সট দেখ মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর। তো দেখ তাহলে কি আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে না, ঘ অপশান ঘর দাগে কি মহাদেশীয় ও মহাসাগরীয় অভিসারী পাত সীমানা বরাবর কি রকি ও আন্দিজ পর্বতমালা সৃষ্টি হয়েছে। তো চল এবার আমরা দেখে নেব কি একের 3-এর দাগে যে 1.3 মূলত যেটা। তো দেখ একের 3-এর দাগের যে কোশ্চেনটা আছে, উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে কোথা থেকে। দেখ উত্তর ভারতের যে স্থলভাগের সীমানাটা কোথা থেকে রয়েছে, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে, নেপাল ও ভুটানের সঙ্গে, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে, মায়ানমার ও শ্রীলঙ্কার সঙ্গে। তাহলে দেখ আমাদের যে রাইট অ্যান্সারটা কি হয়ে যাবে, নেপাল আর ভুটানের সঙ্গে কি উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি অপশান খ। তাহলে চল এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। আমাদের যে পরবর্তী যে কোশ্চেন আছে 1.4, তো এই 1.4-এর দেখ যে কোশ্চেনটা আছে, তো এই 1.4-এর কোশ্চেনটা দেখ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে দেখ আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে না, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু হলো কি উত্তর পূর্ব আয়ন বায়ু। তো চল আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই যে আমাদের 1.5 যে কোশ্চেনটা আছে। দেখ আমাদের যে 5-এর দাগের যে কোশ্চেনটা আছে মূলত কি না সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে এখান থেকে। তাহলে দেখ অপশান কতে কি আছে, বজ্রপাত সহ প্রবল বৃষ্টি সিরাজ মেঘে হয়। তারপরে দেখ অপশান খতে কি আছে, জলীয় বাষ্পের জলকণার পরিণত হওয়ার প্রক্রিয়া বাষ্পীভবন। অপশান গতে কি আছে, দেখ বৃষ্টির ছায়া অঞ্চল পর্বতের প্রতিবাদ ঢালে হয়। নেক্সট দেখ যেটা আছে কি ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ কি ঘূর্ণবাতের চোখ। তো তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে না, অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি নাতিশীতোষ্ণ বা ক্রান্তীয় ঘূর্ণবাতের যে চক্ষুটা আছে তার কি সর্বনিম্ন কেন্দ্রে কি বায়ুর চাপটা সবসময় কি কম থাকে। তো এটা একদম এক্স্যাক্টলি রাইট অ্যান্সার, তাহলে কি আমাদের অপশান ঘ। তো চল আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। আমাদের 6 নম্বর যে কোশ্চেনটা আছে, তো দেখ আমাদের যে 6 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখ
পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হলো হুরন, ইরি, সুপিরিয়র, মিশিগান। তো তাহলে দেখ আমাদের 6 দাগে রাইট অ্যান্সার কি হয়ে যাবে না অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হলো কি সুপিরিয়র। তো চল পরবর্তী যে কোশ্চেনটা আছে আমরা দেখে নেব যে 1.7 বা 1 দাগের যে 7টা আছে দেখ সেই কোশ্চেনটা দেখ, ঠিক জোটটি নির্বাচন করো। নিরক্ষীয় অঞ্চল সূর্যের তীর্যক রশ্মি, তারপরে দেখ অপশান খতে আছে নিরক্ষীয় অঞ্চল বায়ুর উচ্চচাপ, অপশান গতে আছে মেরু অঞ্চল বায়ুর উচ্চচাপ, আর অপশান ঘতে আছে মেরু অঞ্চল সূর্যের লম্বরশ্মি। তাহলে দেখ আমাদের কি না 8 দাগের যে মূলত যে 7 দাগের যে অ্যান্সারটা আছে রাইট অ্যান্সার কি হয়ে যাবে অপশান গ। তাহলে কি মেরু অঞ্চলে কি বায়ুর সবসময় কি উচ্চচাপ দেখা যায়। তারপরে দেখ যে কোশ্চেনটা আছে আমাদের 1.8। তো দেখ 1.8 এর যে কোশ্চেনটা আছে উত্তর আমেরিকার আলাস্কা যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো কি ক্রান্তীয় জলবায়ু, লরেন্সীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, তুন্দ্রা জলবায়ু। তাহলে দেখ আমাদের 8 দাগে সঠিক উত্তর কি হয়ে যাবে না অপশান ঘ। অপশান ঘতে কি রাইট অ্যান্সার। তাহলে উত্তর আমেরিকার আলাস্কায় যে জলবায়ুর অন্তর্ভুক্ত তা হলো কি তুন্দ্রা জলবায়ু। তো চল আমরা এবার কি নেক্সট কোশ্চেন দেখে নিই। আমাদের যে 1-এর 9-এরটা আছে, তো 1-এর 9-এর দাগে দেখ যে কোশ্চেনটা আছে সেটা এবারে আমরা দেখবো। দেখ দক্ষিণ আমেরিকার লাবলাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি হলো গ্রান চাকো, পম্পাস, ল্যানোস, সেলভা। তো দেখ তাহলে কি আমাদের রাইট অ্যান্সার কি হয়ে যাবে পম্পাস। তাহলে রাইট অ্যান্সার কি আমাদের পম্পাস। দক্ষিণ আফ্রিকার লাপলাটা নদী অববাহিকায় অবস্থিত বিস্তীর্ণ তৃণভূমি কি হলো পম্পাস। তো চল এবার কি করব আমরা যে পরবর্তী যে কোশ্চেনটা আছে আমাদের দেখ মূলত যে 2-এর দাগে যে কোশ্চেনটা আছে, কি কোশ্চেনটা আছে দেখ আমাদের শূন্যস্থান পূরণ করতে বলছে এখানে। তো আমাদের দেখ 2-এর দাগে কি বলছে শূন্যস্থান পূরণ করো। তো দেখ উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হলো কি, এর নামটা কি হবে না লু। তাহলে কি এই বায়ুর নাম কি হচ্ছে লু। এটা তোরা লিখে নিস শূন্যস্থানে। তাহলে উত্তর পশ্চিম ভারতের প্রবাহিত একটা স্থানীয় বায়ু কি হলো লু। তারপরে দেখ নেক্সট যে কোশ্চেনটা আছে 2-এর দাগের 2-এরটা। তো 2-এর দাগের 2-এরটা দেখ কোনো একটি নির্দিষ্ট সময়ের সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে আমরা কি বলবো। তো এটাকে আমরা কি বলবো তোরা লিখে নে, এখানে আমি লিখে দিচ্ছি সমবর্ষণ। সমবর্ষণ তাহলে এটা লিখে নে। তাহলে কি বলবো আমরা কোনো একটি নির্দিষ্ট সময়ে সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে কি বলা হয় সমবর্ষণ। তো চল পরবর্তী যে 2-এর দাগের 3-এরটা আছে, তো 2-এর দাগের 3-এরটা দেখ যে কোশ্চেনটা আছে আমরা এবার দেখে নেব। দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল কোনটি। তো দেখ এটা কি হয়ে যাবে আমাদের কি আছে রে। তো দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত, যারা অফলাইন পড়ছিস তোরা বুঝতে পারবি। তাহলে দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত কি পৃথিবীর আটকামা মরুভূমি। তাহলে কি আটকামা, তোরা এটা লিখে নে আটকামা, কোনো অসুবিধা হবে না আটকামা মরুভূমি। তো তাহলে কি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল হচ্ছে কি আটকামা মরুভূমি। দেখ তোদের মূলত কিন্তু আমার যারা মূলত অফলাইনে পড়ছিস যারা, তো তাদেরকে বলছি দেখ এখান থেকে মূলত তোরা যে জিনিসটা করবি শর্ট কোশ্চেন সব চ্যানেলেই পেয়ে যাবি। তোরা টার্গেট থাকবে লং কোশ্চেনটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট কর, কারণ লং কোশ্চেনটা অনেকটা নাম্বার ক্যারি করবে। কারণ সম্পূর্ণ দেখ এখানে তোরা শর্ট কোশ্চেনে পুরো পেয়ে যাবি যতগুলো নাম্বার আছে কোনো সমস্যা নেই। তা লং কোশ্চেনে এবার দেখ নাম্বার ডিফারেন্ট হবে, কারণ প্রত্যেকটা কাজ একই রকম হবে না। এই কাজের উপরে কিন্তু তোদের সম্পূর্ণ নাম্বারটা ডিফারেন্ট করে দেবে। তো চল তোদের লাস্টে আমি সব রিপ্রেজেন্ট দেখাবো কিভাবে কি করবি, তার খুঁটিনাটি সব কিছুও তোদের বলে দেবো। তো ওইভাবে তোরা করিস দেখবি অনেকটা অ্যাডভান্টেজ পাবি। দেখ বাক্যটি সত্য হলে 3-এর দাগে যেটা আছে দেখ 3-এর দাগের প্রশ্ন, বাক্যটি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো। তো দেখ আমাদের 3-এর দাগের 1-এরটা যেটা আছে রাত্রিবেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে সমুদ্রবায়ু প্রবাহিত হয়, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক নয়। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের এটা ভুল, এর পাশে তোরা লিখে দে এটা ভুল। তারপরে দেখ নেক্সট যে কোশ্চেনটা আছে 3-এর 2-এর দাগে, আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না সমানুপাতিক, কোনটা ঠিক হবে রে বল আমাদের। তাহলে কি আপেক্ষিক যে আর্দ্রতার সাথে কি উষ্ণতার সম্পর্ক কি হবে আমাদের ব্যস্তানুপাতিক, এটা একদম ঠিক। এটার পাশে তোরা কি ঠিক লিখে দে। আর তারপরে দেখ 3-এর দাগে 3-এরটা যেটা আছে জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে, এটা সম্পূর্ণ ভুল। সবসময় কি আর্জেন্টিনায় কি জুলাই আগস্ট মাসে কি শীতকাল বিরাজ করে, তাহলে এটা ভুল হয়ে যাবে। তো চল আমরা তাহলে পরের যে কোশ্চেন টাইপটা আছে 4-এর দাগে। তো দেখ 4-এর দাগে যে কোশ্চেনটা আছে আমাদের মূলত কি 3টে কোশ্চেন করতে হবে 4-এর দাগে। দেখ 4-এর দাগে যে প্রথম কোশ্চেনটা আছে একটি বা দুটি প্রশ্নে উত্তর দাও।
তাহলে এর উত্তরগুলো তোরা কিভাবে লিখবি দেখ, বলেও দিচ্ছি এখানে 4 দাগের একেরটা। রিক্টার স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? তো এখানে দেখ যেটা উত্তর হয়ে যাবে কি, ভূমিকম্পের তীব্রতা। তাহলে লিখে নে তোরা ভূমিকম্পের তীব্রতা, ভূমিকম্পের, তোরা এটা লিখে নে, হ্যাঁ, ভূমিকম্পের তীব্রতা। তো এবার এটা তোরা কিভাবে লিখবি বলতো, তোরা এইভাবেই লিখবি যে রিক্টার স্কেলের সাহায্যে মানে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়, বুঝলি? অ্যারো দিয়ে একটা এরকম তীর চিহ্ন দিতে পারিস বা উত্তর লিখতে পারিস, উত্তর বলে এরকম ছোট করে এরকম লিখবি উত্তর, বা দু সাইডে এরকম দুটো পুটকি দিয়ে সেমিকলন দিয়ে এরকম টেনে দিয়ে লিখলি কি রিক্টার স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। তো চল আমরা নেক্সট কোশ্চেন দেখবো 4-2-টা। গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখো। গ্রানাইট শিলা গঠনকারী একটা খনিজের নাম কি না, হচ্ছে কি কোয়াটাজ, কোয়াটাজ, বুঝলি? তাহলে কি কোয়াটাজ, টয়রেব আকার বর্কিঞ্জ, ককার অন্ত্যেষ্টায় আকার টয়রেব আকার বর্কিঞ্জ। তাহলে কি হলো আমাদের, তাহলে কি হয়ে যাবে না, গ্রানাইট শিলা গঠনকারী একটা খনিজের নাম হলো কি কোয়াটাজ। তারপরে দেখ আমাদের যে নেক্সট কোশ্চেন আছে 4-3-এর দাগে, ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল তোদের, এই যদি এক্সাম হতো। তো তা সত্ত্বেও বলছি দেখ 4-3-টার উত্তর কি হয়ে যাবে না, ভারতের প্রতিবেশী দেশ যে মশলা উৎপাদনে বিখ্যাত কে না, শ্রীলঙ্কা। উত্তর কি হয়ে যাবে, শ্রীলঙ্কা। তোরা লিখে নে শ্রীলঙ্কা, উময় কয় আকার। তো দেখ পরবর্তী যে কোশ্চেনগুলো আছে এবারেই তোরা দেখবি, এবারেই তোদের নাম্বারটা ডিফারেন্ট হবে। সব ইউটিউব চ্যানেলে তোরা বললাম তো শর্ট কোশ্চেন একই পেয়ে যাবি, এটা থেকে বুঝতে অসুবিধা হলে তোরা অন্য চ্যানেল দেখ, আমি না বলবো না। কিন্তু এবার যে 2 মার্কস গুলো আলোচনা করবো এগুলোই তোদের খুব ইম্পর্টেন্ট। দেখ এবারে আমাদের যে 5-এর দাগে আছে, দেখ 5-এর দাগে আমাদের কটা করতে হবে মূলত, দেখ এখান থেকে 5-এর দাগে করতে হবে 4টে করতে হবে। আমাদের কত আছে এখানে 2 মার্কস করে কি 4×2=8। তো এই কোশ্চেনগুলো তোরা এবারে কিভাবে রিপ্রেজেন্ট করবি তার এবার সম্পূর্ণ ফরম্যাট বা তার যে লেখার স্ট্রাকচারটা, এটা যদি তোরা ফলো করিস তোদেরকে নাম্বার অনেকটা ডিফারেন্ট করবে। তোরা মিলিয়ে নিস পরীক্ষায় যে খাতাটা জমা দিবি, তারপরে তোদের যে রেজাল্টটা দেবে, তো স্যার ম্যাডামরা সেখানে অনেকটা তোদের নাম্বার কিন্তু ডিফারেন্ট করবে। দেখ আমাদের 5-এর দাগে কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। 5-এর দাগের দেখ একেরটা কি আছে, ভূ অভ্যন্তরের কোন স্তরে কিভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় বা হয়েছে। তো এই কোশ্চেনটা কিভাবে তোরা রিপ্রেজেন্ট করবি দেখ, তো এটা মূলত রিপ্রেজেন্ট এইভাবে করতে হবে। প্রথমে তোরা কি করবি দেখ, আমি ছোট করে প্রথমে তোদের একটা স্ক্রিনে দেখিয়ে দিই যাতে তোরা বুঝতে পারিস যে এই ফরম্যাট। তো প্রথমে দেখবি তোরা দুটো বক্স করবি এইভাবে, একইভাবে দুটো বক্স করে তোদের কাজ থাকবে কি বলতো, তোরা মূলত এখান থেকে দেখ, তো তোদের মূলত দেখ এখানে যেটা করতে হবে, এরকম প্রথমে একটা পুরো যে কোশ্চেনটা আছে সেটাকে এইভাবে লিখবি, ভূ অভ্যন্তরের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টির কারণ। ঠিক আছে, এইভাবে লিখে নিচে একটা স্কেল দিয়ে এরকম আন্ডারলাইন করে দিবি, স্কেল দিয়ে সোজাসুজি এরকম দাগ টানবি। হ্যাঁ, দেওয়ার পর এবার স্টার্ট করবি। দেখ আমাদের মূলত কি এখান থেকে যে কোশ্চেনটা বলেছে তার যদি প্রকৃত উত্তর 1 মার্কসের হয় তাহলে কি বহিঃকেন্দ্রমণ্ডলে কি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এইভাবে একটা লিখলি। তারপর নিচে পয়েন্ট করবি এইভাবে, এরকম দেখ পয়েন্টটা করে আছে কারণ বলে। তো এইবার তোরা উত্তরটা লিখবি যে কারণ কি জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, তার যে কারণটা মূলত আছে সেটা আবার দেখ আমরা ডিসকাস করব সুন্দরভাবে। বহিঃকেন্দ্রমণ্ডলের চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারিদিকে ঘুরছে। সান্দ্র অবস্থায় থাকা লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক কেন্দ্র তৈরি করেছে এবং সেখান থেকেই সৃষ্টি হয়েছে কি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। দেখ প্রত্যেকটা চ্যানেলে মূলত কি বলতো তোদের কম্পিউটার টাইপিং দিয়ে দেয়, তোদের হয়তো বুঝতে সুবিধা হয়, কিন্তু তোরা প্রকৃত খাতায় কিভাবে রিপ্রেজেন্ট করবি, কারণ 90% ছেলেরা কিন্তু ফরম্যাটটা জানে না। তোরা এই ফরম্যাটটা ফলো করিস দেখবি অনেকটা অ্যাডভান্টেজ পাবি, তোদের সবার থেকে খাতা ডিফারেন্ট হবেই হবে। মিলিয়ে নিস যে যেখান থেকে, অনলাইনেও যারা দেখবি আর আমার যে অফলাইন ব্যাচগুলো আছে তারাও যদি দেখিস তোদের নাম্বার ডিফারেন্ট হবেই হবে, তোরা মিলিয়ে নিস। তো চল আমরা যে পরবর্তী যে 5-2-টা আছে, 5-2-এর যে কোশ্চেনটা আছে দেখ, পাকিস্তানের জলসেচের সাহায্যে কিভাবে কৃষিকাজ করা হয়। তো এই প্রশ্নটা দেখ কিভাবে উত্তর লিখবি, দেখ এর যে ফরম্যাটটা আছে এটা একদম পুরো পাই টু পাই হুবহু কপি কর, কারণ এর বাইরে তোরা যদি করিস তো তোদের দেখবি আলাদা যে চ্যানেলগুলোতে বা আলাদা ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা বানিয়ে দিয়েছে সেখানে তোদের কিন্তু এইভাবে পয়েন্ট করে নেই। ঠিক একইভাবে দেখ যেভাবে প্রথমটা করবি কি, পাকিস্তানের জলসেচের সাহায্যে কৃষিকাজ করার পদ্ধতি, এইভাবে তোরা একটা আন্ডারলাইন স্কেল দিয়ে করে নিবি, বুঝতে পারলি? আমার এখানে কিন্তু স্কেল দিয়ে দাগ টানা নেই, তোরা একটু অ্যাডভান্টেজ বুঝলি টেনে নিবি। তো তারপরে দেখ এখানে যেটা দেখ
তারপরে যে স্টার্টিংটা করবি, ইন্ট্রোডাকশন একটা দিবি ছোট করে, যে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় পাকিস্তানে কৃষিকাজ মূলত জলসেচের ওপর নির্ভরশীল। তাহলে কি বুঝতে পারলি তো? তারপরে দেখ এখানকার জলসেচের পদ্ধতিগুলি হলো, দিয়ে হলোর পাশে এরকম একটা দাঁড়িয়ে দিয়ে দিবি, দিয়ে এবার দেখ পয়েন্ট পয়েন্ট করে 2 মার্কস বলেছে। তাহলে কি করব আমরা, মূলত দুটো পয়েন্ট দেবো। তাহলে দুটো পয়েন্ট কি কি দেখ, নদীবাঁধ, দেখ সিন্ধু নদী আছে ও তার উপনদীগুলিতে বাঁধ দিয়ে জলাধার তৈরি করা হয়েছে এবং সেখান থেকে একাধিক সেচ খাল কেটে কৃষিকাজ করা হয়। তাহলে পাকিস্তানে মূলত কি প্রধান যে জলসেচের ব্যবস্থাটা কিভাবে করা হচ্ছে না, সিন্ধু নদী ও তার উপনদীতে বাঁধ দিয়ে সেখান থেকে কি জলাধারা তৈরি করা হয়েছে, সেখান থেকে একাধিক সেচ খাল করে কৃষিকাজ করা হয়। তো চল নেক্সট যে পয়েন্টটা আছে দেখ, 2 নম্বর পয়েন্টটা আছে আমাদের কি না, না ব্যারেজ প্রথা, ঠিক আছে। 2 নম্বর যে পয়েন্টটা মূলত আছে ক্যারেজ প্রথা, ঠিক আছে, ব্যারেজ নয় ওটা ক্যারেজ প্রথা হয়ে যাবে, ঠিক আছে। তো পাকিস্তানের পশ্চিমে শুষ্ক অঞ্চলে মাটির তৈরি সুড়ঙ্গ কেটে কৃষিকাজ করা হয়। এই কৃষি জমিতে জল নিয়ে গিয়ে কিন্তু কৃষিকাজ করা হয়, আর এটাকেই কি বলা হয়, এই যে মূলত যে পদ্ধতিটাকে কি বলা হয়, ক্যারেজ প্রথা বা ক্যারেজ পদ্ধতি। তো এই দুটো পদ্ধতি পয়েন্ট করলে তোরা 2-এর 2 পাবি, কেউ আটকাতে পারবে না। যদি সম্পূর্ণ যদি বর্ণনামূলকভাবে লিখে দিস তাহলে দেখবি তোদের নাম্বার ওই 1-1.5 এর বেশি পাবি না তোরা। এইভাবে দুটো পয়েন্ট করলে তোদের 2-2 দিতে হবে, তার সঙ্গে তোরা কি দিচ্ছিস, ইন্ট্রোডাকশন। দেখ যদি বলিস যে তোরা স্ক্রিনশট করে নিবি তো তাও তোরা নিতে পারি, কিন্তু স্কিপ করিস না, আরো অনেক কথা বলবো যেগুলো শুনলে কিন্তু দেখ তোরা অনেক মানে সত্যিকারে বলতে তোরা অনেক ট্রিক্স শিখতে পারবি, যে হাতের যে ফরম্যাট খাতায় গুছিয়ে লেখার সেই ফরম্যাটের ট্রিক্স জানতে পারবি। তো চল পরবর্তী যে কোশ্চেনটা দেখে নেবো আমরা 5-এর 3-এর দাগে। তো 5-এর 3-এর দাগে দেখ যে কোশ্চেনটা আছে, উত্তর আমেরিকার পেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নতি কেন, ঠিক একইভাবে আমরা দুটো পয়েন্ট দেবো। আর এটা কি জন্য উন্নতির কারণ, ঠিক একইভাবে আমরা লিখবো। দেখ যে মূলত দেখ এইভাবে তোরা পয়েন্টটা করে নিবি, নিলে কি সুবিধা হয় বলতো, এরকম উত্তর আমেরিকার পেইরি তৃণভূমি দিয়ে দিলি, দিয়ে এখানে উন্নতির কারণ, এখানে এরকম স্কেল দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলি, বা প্রত্যেকটা একই রকম করবি না, কোনোটায় হেডিংটাকে তোরা এইভাবে হেডিংটাকে দিলি, দিয়ে এইভাবে চিহ্নটা দিলি, আর এখানে স্কেল দিয়ে দাগ টানলি, তাহলে দুটো কিন্তু স্টাইল সম্পূর্ণ আলাদা হবে। এইভাবে তোদের ছোট ছোট করে স্টাইল শিখতে হবে, কারণ তোরা এখন অনেকটা ছোট। এইভাবে শিখতে শিখতে যখন তোরা 10 বা মাধ্যমিক দিবি তখন তোদের কোনো সমস্যা হবে না এই ফরম্যাটগত নিয়ে। আর তোদের বারবার বলছি এখন থেকে তোরা হাতের লেখা সারিয়ে ফেল, কারণ অনেকটা অ্যাডভান্টেজ। তুই যদি 60 পাস, সেখানে তোকে 65 থেকে 70 পাইয়ে দিতে পারে তোরা রিপ্রেজেন্ট, বুঝতে পারছিস, জিওগ্রাফির ক্ষেত্রে বললাম। তো দেখ উত্তর আমেরিকার পেইরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নতির কারণ, তো এর 1 নম্বর কারণ দেখ বৃহৎ পশুচারণ ক্ষেত্র। উত্তর আমেরিকার পেইরি সমভূমি অঞ্চলে বরফ গলে যাওয়ার পর এই তৃণভূমিতে জন্মায় হে, ক্লেভার, আলফা ইত্যাদি প্রচুর পরিমাণে তৃণভূমি জন্মায়, তাই এখানে কি বৃহৎ পশুচারণ ক্ষেত্র গড়ে উঠেছে। দেখ একটাই কারণে, যদি বড় তৃণভূমি থাকে তাহলে তাদের খাদ্য যোগানটা পাবে, তাই জন্য কি সেখানে পশুচারণ ক্ষেত্র তৈরি হবে। তো চল পরবর্তী যেটা আছে, এখানে কি অবস্থিত দেখ 2 নম্বর যে পয়েন্টটা, এখানে কি হিমঘরের অবস্থান। হিমঘর বলতে কি না, বরফের যে ঘর। কারণ এই দেখ এখানে যে মূলত পয়েন্ট আছে সেটা দেখে নে, পশুজাত দ্রব্য যেমন দুধ, দুগ্ধজাত দ্রব্য সংরক্ষণের জন্য এখানে কি হিমঘরে গড়ে উঠেছে। এই কারণেই এখানে কি দুগ্ধ শিল্পে উন্নতি ঘটেছে। সত্যি তাই, কারণ দেখ যে কোনো একটা যদি শিল্প গড়ে ওঠে এরকম দুগ্ধ শিল্প বা নির্ভর করে, তাহলে এইসব শিল্পের ক্ষেত্রে কি তোমাকে হিমঘর রাখতে হবে, কারণ গরুর দুধ বেশি দিন রাখলে কি সেটা পচন হয়ে যাবে, তাহলে বাজারে তুমি বিক্রি করতে পারবে না। তো তার জন্য তোমাকে কি বরফের তৈরি ঘর রাখতে হবে। তো চল আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে 5-এর যে 4-এর দাগের কোশ্চেনটা, তো 5-এর 4-এর দাগের কোশ্চেনটা দেখ, সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন। তো এই কোশ্চেনটা তোরা কিভাবে রিপ্রেজেন্ট করবি দেখ। তো এই কোশ্চেনটা মূলত দেখ যেভাবে করা হয়েছে তোরা ঠিক একইভাবে আমি বললাম কপি কর, দেখবি নাম্বার ডিফারেন্ট আসবেই। যারা আমার কাছে পড়িস তারা তো করছিস, আর যারা অনলাইনে এই জিনিসগুলো তোদের কাছে যদি যায়, বুঝলি, তোরা যদি দেখিস বা সার্চে যদি আসে, অর্ধেকের বেশি বা 70% বেশি তোদের কিন্তু প্রজেক্ট তৈরি হয়ে গেছে। যারা এখনো করছিস না, বিশেষ করে যারা খারাপ স্টুডেন্ট, তারা কিন্তু অনেক অ্যাডভান্টেজ পেয়ে যায়, বুঝলি। তো এখানে দেখ এই কোশ্চেনটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়, সব মেঘ বৃষ্টি হয় না, না হওয়ার কারণ আর একইবার বললাম না, এই একইভাবে তোরা করতে হবে। তো সব মেঘে বৃষ্টি না হওয়ার কারণ দেখ, জলীয় বাষ্প উবড়ে উঠে শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং বায়ুতে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা তুষারকণায় পরিণত হয়। এই জলকণা বা তুষারকণার সমষ্টিকে বলে মেঘ। মেঘ সৃষ্টিকারী জলকণাগুলি বিভিন্ন কারণে সংযুক্ত হয়, যেমন বিদ্যুৎ মোক্ষণের জন্য এবং বা ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ খুব শীতল হওয়ার জন্য। এখানে কি হয় দেখ, যেহেতু সব মেঘ
জলকণা সংযুক্তির অনুকূল পরিবেশ সৃষ্টি হয় না। বুঝতে পারলি কি জন্য? দেখ, প্রত্যেকটা মেঘে কি বিদ্যুৎ মোক্ষণের জন্য বা ঊর্ধ্বমুখী জলকণা সংযুক্তির অনুকূল পরিবেশ সৃষ্টি হয় না, তার জন্য কি সব মেঘে বৃষ্টিপাত হয় না। তোরা প্রথমে কি করবি, একটা যে তোদের যদি যে কোনো বই তোরা ইউজ করিস সেখান থেকে কি না মেঘ কাকে বলে সেই মেঘের সংজ্ঞাটা দিলি, তারপরে একটু এখানে যে মূলত এই কটা লাইন এখানে মূলত তোকে দিতে হবে, এই কটা লাইন দিলেই তোর কিন্তু এই উত্তরটা একদম যুক্তিযুক্ত হয়ে যাবে। তো চল আমরা পরবর্তী যে কোশ্চেনটা দেখবো, ছয়ের দাগে দেখ 3 মার্কস, 3 মার্কসের জন্য কতটা লিখবো, কি ব্যাপার, কি সিদ্ধান্ত নেব, এখান থেকে কিভাবে উত্তর ফরম্যাট বানাবো, তার জন্য আবার আলাদা ট্রিক্স বানানো আছে। দেখ, তো ছয়ের দাগের যে একের কোশ্চেনটা আছে আমাদের মূলত দেখ, অভিসারী পাত সীমানাকে কেন বিনাশকারী পাত সীমানা বলা হয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে তোদের দেখ নাম্বার ডিভিশনটা এরকম। তো তোদের মূলত কি সংজ্ঞা এই পাত সীমানাটা বলা হয় তার জন্য থাকছে কত 2, আর উদাহরণটা দেওয়ার জন্য থাকছে কত 1। তাহলে তোরা কিভাবে উত্তর লিখবি, এইভাবে নাম্বার ডিভিশন করে যদি কেউ খাতা সাজিয়ে দেয় তার নাম্বার কেউ কাটতে পারবে না, 3-এর 3 তাকে দিতেই হবে। তো দেখ এখানে মূলত দেখ তোদের যেটা আছে, প্রথমে এরকম একটা হেডিং করে নিবি, অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলার কারণ। তার 1 নম্বর কারণ দেখ, মহাদেশীয় ও মহাসাগরীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে, ধর এটা কি আমাদের মহাদেশীয় পাত আর এটা কি আমাদের মহাসাগরীয় পাত, এই দুটো পাত যদি এইভাবে যদি দুজনের দিকে অগ্রসর হয় তাহলে কি ভারী মহাসাগরীয় পাত, তাহলে আমাদের এই মহাসাগরীয় পাত সবসময় কি ভারী, আর পাত মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করে। তাহলে এই যে ধর এইটা হচ্ছে কি আমাদের মহাসাগরীয় পাত আর এটা হচ্ছে মহাদেশীয় পাত, ঠিক এর নিচে কি আমাদের মহাসাগরীয় পাতটা ভারী হওয়ার জন্য এর নিচে প্রবেশ করছে, বুঝতে পারছিস? তো এই প্রবেশ করার ফলে কি হচ্ছে, সমুদ্র খাতের সৃষ্টি করে। তো এর উদাহরণটা কি দেবো আমরা, না এই অভিসারী পাত সীমানার বিনাশকারী একটা উদাহরণ হচ্ছে কি প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাত। তো প্রশান্ত মহাসাগরে কিন্তু দেখ পৃথিবীর ওকে বলা হয় কি আগ্নেয় মেঘলা, কি জন্য বলা হয় প্রশান্ত মহাসাগরকে আগ্নেয় মেঘলা বলা হয়, কারণ এখানে মহাসাগরীয় পাত আর কি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে এখানে প্রচুর আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। তো চল পরবর্তী যে দেখ এখানে 2 নম্বর যে পয়েন্টটা আছে, তো 2 নম্বর পয়েন্টে মূলত দেখ যেটা বলা হয়েছে, নিমজ্জিত পাতের কিছু অংশ অ্যাস্ট্রোস্ফিয়ারে প্রবেশ করে এবং অত্যাধিক উষ্ণতায় গলতে থাকে, তাই দুটি পাতের সংঘর্ষে নিমজ্জিত অংশটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয়। তো দেখ খুব সুন্দরভাবে দুটো পয়েন্ট করে দেওয়া আছে, দুটো পয়েন্টের জন্য তোরা মূলত তোদের এখানে দেখবি 1.5 করে, না হয় তোদের 2 বা 2.5 দেবে এখানে তোদের এই কোশ্চেনটার উত্তরে, বলে দিলাম সম্পূর্ণ মিলিয়ে নিস। তো চল পরবর্তী যে কোশ্চেনটা আছে আমাদের 6 এর দাগে, তো দেখ 6 এর দাগে যে আমাদের 2 এরটা আছে, আমাজন অববাহিকায় ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তো এই কোশ্চেনটা কিভাবে তোরা দেখবি রিপ্রেজেন্ট করবি, দেখ প্রথমেই তোদের বলে রাখি, তো তোরা কোশ্চেনটা এইভাবে করতে পারিস যে আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দুর্গম প্রকৃতির ভৌগোলিক কারণ। এটা সুন্দরভাবে তুই কি তোর স্যার যে তোদের কোশ্চেন দেখতে হবে না, তোর প্রশ্ন দেখার পর অনেকে কি বলতো তোদের যে দেখবি স্কুলের যারা খাতা দিচ্ছে তারা প্রশ্ন লিখে এইভাবে নিচে উত্তর এরকম বর্ণনামূলক ভাবে লিখছে না, কিন্তু না, তোরা খাতাটা এইভাবে সাজাবি পয়েন্ট করে করে দাগ নাম্বার দিয়ে, শুধু জাস্ট যেমন পরীক্ষার খাতা সাজায় সেভাবে একইভাবে পরীক্ষার খাতার মতন তোরা রিপ্রেজেন্ট করবি, কোনো কোশ্চেন তুলবি না, শুধু এমসিকিউর ক্ষেত্রে কোশ্চেনগুলো তুলে ঠিক মেরে দিবি, বুঝতে পারলি? তাহলে দেখ এখান থেকে যেটুকু তোদের করতে হবে, দেখ মূল যেটা লিখতে হবে, আমাজন অববাহিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য নিরক্ষরেখার উভয় পাশে অবস্থিত হয়, ওই অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে পড়ে, ফলে কি উষ্ণতা সবসময় বেশি, প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়, বার্ষিক কত 200 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, তাই এখানে কি চিরহরিৎ গাছের বনভূমির সৃষ্টি হয়েছে। তো তাই তো, তো তারপরে দেখ এখানে মূলত যেটা করতে হবে, গাছের গুড়িগুলি খুব লম্বা ও মোটা আর পাতাগুলো চওড়া হয়, গাছগুলি ঘন সন্নিবিশিষ্ট হয়, অরণ্যের ওপর চাঁদোয়ার মতন ঢেকে যায় এবং এর মধ্যে দিয়ে সূর্যের আলো বনভূমির তলদেশ পর্যন্ত পৌঁছাতে পারে না, তাই প্রতিকূলতায় ক্রান্তীয় যে বৃষ্টি অরণ্যকে করে তুলেছে কি দুর্গম। তো মূলত এটা নিরক্ষীয় যে বৃষ্টি অরণ্য আছে সেখানে এই কারণে মূলত যে বনভূমিটা আছে কি দুর্গম প্রকৃতির হয়ে উঠেছে। তো চল আমরা পরবর্তী যে কোশ্চেনটা আছে আমাদের দেখ, আমাদের 6 এর দাগের 3-এরটা, তো 6 এর দাগের 3-এর দাগে যে কোশ্চেনটা আছে দেখ, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন। তো এটার দেখ একইভাবে তোরা যেমন করবি, এটাকে প্রথমে একটা হেডিং দিতে হবে, সুন্দরভাবে দেখ এখানে হেডিং দিবি, তারপরে পয়েন্ট পয়েন্ট করে উত্তর করবি। জিওগ্রাফি মানে যত পয়েন্ট বেশি দিবি তত নাম্বার বেশি পাবি, এটুকু একটা বলে রাখলাম। তো পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলার কারণ, 1 নম্বর কারণ দেখ অনুকূল পরিবেশ, অবশ্যই একটা শিল্প গড়ে ওঠার জন্য অনুকূল পরিবেশ থাকতে হবে। তো অনুকূল পরিবেশের পয়েন্টগুলো দেখ, দক্ষিণ আমেরিকায় পম্পাস অঞ্চল কৃষিকাজ বেশ উন্নত, এখানকার নদী গঠিত উর্বর পলিমৃত্তিকা ও পরিমিত বৃষ্টিপাত অনুকূল হওয়ায় এখানে
পম্পাসকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয়। তারপরে দেখ 2 নম্বর যে পয়েন্টটা আছে, অধিক উৎপাদন। দক্ষিণ আমেরিকার প্রধান কৃষিজ ফসল হচ্ছে গম। এছাড়াও কি এখানে ভুট্টা, বালি, আখ, নানা রকম ফল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এখানে কি শস্য ভাণ্ডার রূপে বিকাশ লাভ করেছে। তো যদি শস্য প্রচুর পরিমাণে হয় তবেই তো এখানে উৎপাদন বেশি হলে তবেই এখানে বাজার চাহিদা, মানুষের চাহিদা রপ্তানি করতে পারবে, তবেই তো সেই শিল্পটা কি শস্য ভাণ্ডার রূপে গড়ে উঠবে, তাই তো। তো চল নেক্সট যে পয়েন্ট আছে 3 নম্বর দেখ, উন্নত প্রযুক্তিবিদ্যা। উন্নত প্রযুক্তিবিদ্যার মধ্যে দেখ দক্ষিণ আমেরিকার কি শ্রমিকরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে কৌশল জানতো এবং কি উন্নত প্রথার সাহায্যে কৃষিকাজ করার ফলে কি পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার রূপে গড়ে উঠেছে। কারণ দেখ শ্রমিকরা যদি দক্ষ হয় তাহলে কিন্তু কম সময়ে তারা কিন্তু বেশি ফসল উৎপন্ন করতে পারবে। তো পার্টিকুলার দেখ উন্নত প্রযুক্তি, তোমরা যদি মূলত দেখ শ্রমিকেরা যদি কি দৈহিক শ্রম করে তাহলে বেশি কিছু উৎপাদন করতে পারবে। তাদের যে টেকনিক্যাল দিক থেকে যদি উন্নত হয় তাহলে কিন্তু সে বেশি উৎপাদন করতে পারবে। 3টে পয়েন্ট দিবি, 3 নাম্বার তোদের একদম যথাযোগ্য, কেউ তোদের আটকাতে পারবে না। তারপরে দেখ আমাদের যে 7এর দাগের যে কোশ্চেনটা আছে, এবারে মূলত দেখ তোদের যে 5টা কোশ্চেন, 3টে কোশ্চেন করতে হবে 5 নাম্বারের। এই 5 নাম্বারের জন্য কতটা লিখবি, কিভাবে লিখবি, তার জন্য দেখ কিভাবে নাম্বার, এখানে তোরা ছবি পেয়ে যাবি প্রত্যেকটা কোশ্চেনে, এবং ছবির জন্য থাকবে তোদের 1। প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা কিভাবে লিখবি তার জন্য পার্টিকুলার পয়েন্ট ভাগ করা হয়েছে। দেখ উদাহরণ সহ উৎপত্তি অনুসারে শ্রেণীবিভাগ করো, বুঝলি। এখানে দেখ আগ্নেয়গিরি শ্রেণীবিভাগটা উৎপত্তি অনুসারে করলে কিভাবে পয়েন্ট নাম্বারটা ডিভাইশন করা হয়েছে। দেখ এখানে যে দুটো শ্রেণীবিভাগ আছে, একটা নিঃসারী তার জন্য 2, তারপরে কি উদ্বেদী তার জন্য 2, আর উদাহরণের জন্য কি 1, প্রত্যেকটাই হাফ হাফ করে। তো এই কোশ্চেনটা দেখ কিভাবে লিখবি। দেখ তো এই কোশ্চেনটা এইভাবেই তোরা লিখতে পারিস, ছবি দিলে আরো অ্যাডভান্টেজ, কেউ নাম্বার কাটতে পারবে না, এই ছবিটা তোরা ইউজ করিস। তো উৎপত্তি অনুসারে আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ, তো এইভাবে তোরা হেডিংটা করে নিস। তারপরে দেখ উৎপত্তির পার্থক্য অনুসারে আগ্নেয়শিলাকে প্রধানত কি 2টি ভাগে ভাগ করা হয়, একটা কি নিঃসারী শিলা আর একটা কি 2 নম্বর উদ্বেদী শিলা। তো তারপরে দেখ এখান থেকে যেটা করা হয়েছে, নিঃসারী শিলা কাকে বলে দেখ না, ভূপৃষ্ঠের ম্যাগমা লাভারূপে ভূপৃষ্ঠে নির্গত হয় এবং তারপর শীতল ও কঠিন হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আমরা কি বলবো না, নিঃসারী শিলা। এর উদাহরণটা কি আছে দেখ, ব্যাসাল্ট। তারপরে ঠিক একইভাবে দেখ উদ্বেদী শিলা কি ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠে পৌঁছাতে না পেরে ভূপৃষ্ঠে বহু বছর ধরেই শীতল ও কঠিন হয়ে যে শিলায় পরিণত হয় তাকে কি বলবো, উদ্বেদী শিলা। তার উদাহরণ কি, ডোলোরাইট। তো এবার দেখ ছবিটা তোদের দেখায়, ছবিতে কিভাবে তোরা এই সংজ্ঞাটাকে রিপ্রেজেন্ট করবি। দেখ ছবিটা সুন্দরভাবে এভাবে তোরা বক্স কেটে নিতে পারিস, নিয়ে আঁকতে পারিস। তো তার মধ্যে দেখ এখানে যে সংজ্ঞাটা বললাম, এখান থেকে এরকম কি অগ্নুৎপাত হয়ে কি ম্যাগমা যদি বাইরে এসে শীতল হয় তখন তাকে আমরা কি বলবো, নিঃসারী। আর এই ভিতরে দেখ কালো কালো যে অংশটা দেখতে পাচ্ছি, এখানে যদি কি লাভা সঞ্চিত হয়ে কি বাইরে না বেরিয়ে এখানেই শীতল হয়ে যায় তাহলে এটাকে আমরা কি বলবো, উদ্বেদী শিলা। ঠিক এরপরে দেখ যে পরবর্তী যে কোশ্চেনটা আছে আমাদের, নেক্সট যে দেখ আমাদের 7এর দাগের যে 2এরটা কোশ্চেন আছে। তো এইবার দেখ বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন 2 গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝে স্থানগুলি জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে, উপযুক্ত উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করো। তো এই কোশ্চেনটার উত্তর দেখ 5 মার্কসের কিভাবে লিখবি। তো এখানে মূলত দেখ যে বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন 2 গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলি জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে, উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা। তো এইভাবে তোরা হেডিংটা করে নিবি, নেওয়ার পরে শুরু করবি এরকম ভাবে, বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন 2 গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলির জলবায়ুর উপর বিশেষভাবে প্রভাব ফেলে। এই অঞ্চলগুলো গ্রীষ্মকালে আয়ন বায়ু ও শীতলকালে পশ্চিমা বায়ুর বিশেষভাবে প্রবাহিত হয়ে থাকে। দেখ তোদের যদি এইভাবে যদি আমি একটা করি, এটা তাহলে কি নিরক্ষরেখা, এটা হচ্ছে কর্কটীয় উচ্চচলয় বলয়, আর এটা হচ্ছে তোদের পরিষ্কারভাবে বুঝিয়ে দিই, এটা যদি আমাদের নিরক্ষরেখা হয় এটা কর্কটীয় উচ্চচাপ বলয়, আর এটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়। এখান থেকে মূলত কি না আমাদের দেখ শীতকালে পশ্চিমা বায়ু আর গ্রীষ্মকালে এখান থেকে কি আয়ন বায়ু প্রবাহিত হয়। ঠিক একইভাবে এখান থেকে দেখ তারপরে যে মূলত আছে, তো এখানে যেটা দেখবি তোরা যে 1 নম্বর পয়েন্ট দেখ, সূর্যের উত্তরায়ণের, এটা মূলত উদাহরণ, বুঝলি। সূর্যের উত্তরায়ণের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায়, ফলে কি গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব আয়ন বায়ুর প্রভাবে ভূমধ্যসাগরের সন্নিহিত দেশগুলিতে বৃষ্টিপাত হয় না। ঠিক তারপরে দেখ যে পরের পয়েন্টটা আছে, সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যায় এবং ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিমা বায়ু প্রবাহিত হয়, ফলে শীতকালে এখানে জলভাগের উপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়। তো এই দুটো এর উদাহরণ। তো চল আমরা এবার নেক্সট যে কোশ্চেনটা আছে, এই 5 মার্কসটা এইভাবে লিখতে পারিস। যদি তোরা স্ক্রিনশটও নিতে চাস আমি তার জন্য এই লং কোশ্চেনটা দিয়ে দিলাম, এতটা পরিমাণ লিখলে তোরা মিনিমাম খাতায় লিখলে দেখবি। আর তোদের একটা কথা বলে দিই, দেখ খাতা যখন করবি, যারা অফলাইন তারা জানিস যে খাতা রিপ্রেজেন্ট কিভাবে করতে, মূলত বলে দিলাম
এই লেখাটাকে এইভাবে চারদিকে বক্স কেটে নিবি, খাতার পুরো বক্স কেটে নিয়ে উত্তরগুলো করবি। মিনিমাম 1 ইঞ্চি উপর নিচে দু সাইডে 1 ইঞ্চি করে দিবি, দিয়ে তোরা খাতাটা রিপ্রেজেন্ট করবি। তো চল, যেটা আমাদের আজকে লাস্ট কোশ্চেন আছে, তোদের একবার বলবো যে এখন অবধি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকিস, কারণ এরপরে তোরা 9-এ উঠবি, তো আরো কিছু তোদের শেখাবো নতুন নতুন। আর 9-এর কোনো যদি বিষয়ে প্রবলেম থাকে, জিওগ্রাফি বিষয়ে, তো তোরা কমেন্ট করিস, যেসব স্টুডেন্ট থাকবি তাদের সমস্ত প্রবলেম আমি সলভ করবো খুব সুন্দর টিক্সের সাহায্যে, চিত্রের সাহায্যে বুঝিয়ে দেবো। তো চল, আমাদের যে লাস্ট কোশ্চেনটা আছে দেখ, আমাদের লাস্ট কোশ্চেন দেখ, চিত্র সহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের সৃষ্টির প্রক্রিয়া দাও। তো তোরা মূলত দেখ, এখানে যে চিত্র সহ বলতে কি, এখানে উদাহরণের জন্য 1 থাকবে, সংজ্ঞার জন্য 1 থাকবে, বৈশিষ্ট্যের জন্য 1 থাকবে, তারপরে চিত্রের জন্য 1 থাকবে, এইভাবে তোদের টোটাল 5 মার্কস থাকবে। তো মূলত এই কোশ্চেনটা তোরা কিভাবে রিপ্রেজেন্ট করবি দেখ, তো এইভাবে তোরা পয়েন্ট করে নিবি যে শৈলক্ষেপ বৃষ্টিপাতের প্রক্রিয়া, তারপরে ছবিটা মূলত দেখবি তোদের সব একটা কি গুগল থেকে স্ক্রিনশট করা ছবি কিন্তু তোদের দেখবি সব, যে সব চ্যানেলে কিন্তু দিয়ে দিচ্ছে, ওটা থেকে তোরা কখনো আঁকতে পারবি না। তোদের আঁকার সহজ পদ্ধতি আমি দেখিয়ে দেবো। দেখ, শৈলক্ষেপ বৃষ্টিপাতের যেসব সৃষ্টির প্রক্রিয়া, সমুদ্রের দিকে থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু, আর্দ্র বায়ু, বায়ুর প্রবাহপথে আড়াআড়ি ভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে উপরে উঠে যায়। তারপরে দেখ কি হয়, তো ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত ও ঠান্ডা হয়, আরো উপরে উঠলে এই বায়ু উপযুক্ত সম্পৃক্ত হয়ে পড়ে, ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। তো এই বৃষ্টি হলো কি আমাদের মূলত শৈলক্ষেপ বৃষ্টি। আর এই বৃষ্টিপাতকে মূলত কি বলা হয়, শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। পর্বতের যে ঢালে বেয়ে বায়ু উপরে ওঠে এবং বৃষ্টিপাত ঘটায় তাকে প্রতিবাদ ঢাল বলে, এবং ধীরে এর বিপরীত দিকে ঢালকে আমরা কি বলবো, অনুবাদ ঢাল। আর এখান থেকে মূলত তোরা যদি পারিস, এখান থেকে সংজ্ঞা থেকে তোরা বৈশিষ্ট্য করে নিতে পারিস যে না, শৈলক্ষেপের বৃষ্টিপাতের একটা ঢাল হচ্ছে অনুবাদ ঢাল, আর একটা ঢাল হচ্ছে প্রতিবাদ ঢাল। আর অনুবাদ ঢালে সবসময় বৃষ্টিপাতের পরিমাণ বেশি। তো চিত্রের সাহায্যে তোদের বুঝিয়ে দিচ্ছি। তারপরে দেখ, এটার উদাহরণ যেটা আছে না, শৈলক্ষেপ বৃষ্টিপাতের দেখ উদাহরণ, না ভারতের মেঘালয় রাজ্যের কি ঘাসিয়া পাহাড়ে কি শৈলক্ষেপ বৃষ্টিপাত দেখা যায়। তো এরপরে দেখ যে চিত্রটা থেকে তোরা কিভাবে সংজ্ঞাটা করবি। তোরা চিত্রটা আঁকতে গেলে সুন্দর একটা ছোট বক্স করবি, কারণ দেখ ছবিটা তোদের খাতায় আঁকতে হবে, ওইভাবে ডিসপ্লেতে দেখে অত বড় ছবি খাতায় কিভাবে রিপ্রেজেন্ট করবি তার জন্য বলে দিলাম। এখান থেকে এরকম যে পর্বতটা এভাবে নিজেরা এঁকে নিতে পারবি, তারপরে এটা সমুদ্র মূলত। আর এখান থেকে দেখ যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, আর্দ্র বায়ু এই প্রতিবাদ ঢালে আঘাত পাচ্ছে, এখানে আঘাত পেয়ে এই মেঘের মধ্যে কি জলীয় বাষ্পরূপে পরিণত হয়ে কি বৃষ্টিপাত ঘটাচ্ছে, এটাই হচ্ছে কি শৈলক্ষেপ বৃষ্টিপাত। আর এটা হচ্ছে কি প্রতিবাদ ঢাল, এই প্রতিবাদ ঢালে কি এখানে বৃষ্টিপাতের পরিমাণ কম। তো চল, তোদের সঙ্গে খুব অল্প সময় ছিল আমার কাছে বানানোর মতন, কারণ আমার যে অফলাইন স্টুডেন্ট তারা এই মুহূর্তে আমাকে দিয়েছে, তাই আমি বানিয়ে দিলাম। তো যারা এখন অবধি জিওগ্রাফির যে তোদের যে মডেল ট্যাক্স অ্যাক্টিভিটি করিসনি, তাদের বলবো দেখ তোরা এইরকম ভাবে সুন্দরভাবে সাজিয়ে কর, দেখবি এমনি তোদের সবার থেকে নাম্বার ডিফারেন্স পাবি। তো সবাই ভালো থাকিস।